আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটু আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমি ছিলাম ভেন্যুতে আগেই, কিন্তু একটু অন্য দুটা মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে আমার একটু সময় দেরি হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী শুভেচ্ছা জানাই। 2 বছর হচ্ছে এবং আজকের যে দিনটা 18 জুলাই কিন্তু মানে তখন জুলাই গণ অভ্যুত্থানটা একটা উত্তুঙ্গ সময়ের দিকে যাচ্ছে। ঠিক এই সময়টা কথা আমার মনে আছে, আমরা পল্টনের দিকে ছিলাম। এখন 4টার মতো বাজে, তো এই সময় আমাদের কাছে ফারহান ফায়াজ রেসিডেন্সিয়ালের যে শিক্ষার্থী, তার শহীদ হওয়ার সংবাদটা ঠিক এরকম একটা সময় আমাদের কাছে এসেছিল, এবং তারপরে সম্ভবত ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গেল, এবং তারপর শহীদ মুগ্ধ আজকের দিনে শহীদ হয়েছিলেন। এবং সম্ভবত 4 আগস্ট বাদ দিলে আজকের দিনে সবচেয়ে বেশি এককভাবে কোনো দিন, যেদিন সেদিন আজকের দিনে সবচেয়ে বেশি শহীদ হয়েছিল। আমাদের কাছে এটা কোনো স্মৃতির বিষয় না, মানে স্মৃতি আমরা কোনটাকে নিয়ে স্মৃতিচারণা করি, যেটা অতীতের বিষয়। আমাদের কাছে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, আমি এটা বলি অনেক জায়গায় যে এটা হচ্ছে একটা জিন্দা জুলাই, এরকম বলি। এটা আমাদের কাছে এখনো খুব তাজা, এবং সেটার অনেকগুলো কারণ আছে। আর সেটার কারণটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমরা এখন কোন পর্যায়ে আছি। আমরা এখন একটা সফল গণ অভ্যুত্থান হওয়ার পরে এই গণ অভ্যুত্থানকে নিয়ে যে সকল ষড়যন্ত্র এবং বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোর সাথে একটা অসম ফাইটের মধ্যে আছি। অসম কেন? কারণ হচ্ছে যারা এই কথাগুলো বলছেন, মানে জুলাই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করে যে বক্তব্যগুলো, তারা মিডিয়ার পৃষ্ঠপোষকতা পাচ্ছে, মানে এক ধরনের মিডিয়ার পৃষ্ঠপোষকতা পাচ্ছে। তাদের কাছ থেকে বাইরে থেকে ফান্ড আসছে, পতিত পলাতক আওয়ামী লীগ তারা যে বাংলাদেশের জনগণের কাছ থেকে যে লুট করা যে অর্থ, সেই লুট করা অর্থ তাদেরকে পাঠানো হচ্ছে এখানে, এবং তারা এখন আবার আসিব ফিরে সিনিয়র হয়ে তারা ফেরত এসেছেন। কখনো সিনিয়র সাংবাদিক, কখনো সিনিয়র আইনজীবী, কখনো সিনিয়র সম্পাদক, এরকম নানা ধরনের সিনিয়র। মানে সিনিয়র ব্যাপারটা একটা আলাদা রকম। এখন লোকে অনেক সময় বলে যে এই যে ভুল তথ্য কিংবা অপতথ্যগুলো তারা কনফিডেন্টলি দেন এবং ক্ষমা চান না, এটা হলো একটা সিনিয়র সৌন্দর্য। এবং তাদের এই সিনিয়র মন, মানে যে সিনিয়র মনের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি এতটুকু দরদ নাই, এবং সেই জুলাই কতটুকু লাইফলেস হলে মানুষ, যে আপনি একটা পতিত পলাতক পরাজিত শক্তির পক্ষে কথা বলে গেছেন 17 বছর, এখন তারা পতিত পরাজিত, এবং এটা এটা এভিডেন্ট, মানে এটা নিয়ে আর কোনো যুক্তি দরকার নাই। এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার যে এরকম একটা নমরুদ ফেরাউন যাই বলি, তাদের পতন ঘটেছে। এখন কতটুকু লাইফলেস হলে এই পরাজয়ের পরেও তাদের পক্ষে এভাবে নির্লজ্জভাবে কথা বলতে পারে, আমি তাদের বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি কতটা লাইফলেস তারা। হ্যাঁ, এবং আমার তাদের প্রতি করুণা হয়। মিডিয়ায়, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া, তাদের সাথে কি আমাদের বসতে হয় এই সিনিয়র সমাজের সাথে। এখন তো এই সিনিয়র সমাজ এরকম করে যাচ্ছে, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে খুব বেশি সফল হবে না। বরং মানুষ যে তাদের প্রাত্যহিক জীবনে ফিরে গেছে, স্বাভাবিকভাবে ফিরে যাওয়াটাই স্বাভাবিক, তারা কিন্তু যখন এই সমস্ত বক্তব্য আবার শুনতে পায়, তখন আবারও তাদের মধ্যে জুলাইটা ফেরত আসে। ফলে সেদিক থেকে এটা তারা একভাবে আমাদের উপকারই করছেন আমি বলবো। হ্যাঁ, এখন দেখবেন যে দুটো কথা দুই দিক থেকে আসছে। একটা আসছে আমরা যেটাকে বলি BAL, বাল, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে জুলাই তো ষড়যন্ত্র তারা বলে। আরেকটা হচ্ছে আসছে বামেদের জায়গা থেকে, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ। পত্রিকায় কলাম লিখে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের ব্যর্থতা থেকে আমরা কি শিখলাম, কিংবা বলা হচ্ছে যে কি যেন আরেকটা দেখলাম যে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ, এরকম মানে ব্যর্থতার একটা গান। মানে মর্সিয়া, আমি এটাকে নাম দিয়েছি রুদালি সিনিয়র সাংবাদিক। রুদালি শব্দটার অর্থ হয়তো আপনারা অনেকে জানেন, মহাশ্বেতা দেবীর একটা বিখ্যাত গল্প। এই রুদালি মানে হচ্ছেন উত্তর ভারতের এক ধরনের গরিব যারা নারী, তারা অর্থের বিনিময়ে মানে মরা বাড়িতে এসে কান্নাকাটি করে। যারা এটা করে তাদেরকে বলা হয় রুদালি। তো এই রুদালি যারা আপনার কি বলে বলছেন যে ব্যর্থ, এবং আমি একটা কলাম দেখলাম সেখানে লেখা হয়েছে বাংলাদেশের জনগণকে বলা হয়েছে নিষ্ফলা মাঠের কৃষক। আপনি ভেবে দেখেন যে এটা যারা বলেন তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কি জানেন, কি বোঝেন? যে জনগণের ভান্ডারে এত সমৃদ্ধ ইতিহাস গত 100-150 বছরের, কিংবা আরও যদি আগে না যাই, অন্তত আপনি যদি ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে পাকিস্তানের সাথে আমাদের মুক্তিযুদ্ধ, এরপরে মুক্তিযুদ্ধোত্তর যে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন, 90-এর আন্দোলন, পরবর্তীতে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, এবং এই জুলাই গণ অভ্যুত্থান, একটা
জনগোষ্ঠীর যাদেরকে, কোন জনগোষ্ঠী এটা হলো সেই জনগোষ্ঠী যাদেরকে আপনার ধরেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকায় এসেছেন, এসে বলেছেন যে কি দেখলেন তিনি ঢাকায়? কাক, কুকুর আর জবন। কাক দেখেছেন, কুকুর দেখেছেন, জবন দেখেছেন। মানে জবন মানে তো আপনারা বুঝতে পারছেন এটা একটা মানে অবমাননাকর শব্দ। এই হলো পূর্ব বাংলা, পূর্ববঙ্গের কৃষক সম্প্রদায়, গরিব গুরব কৃষক সম্প্রদায় সম্পর্কে কলকাতার বাবু সমাজের ধারণা। এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলেও আপনার মানে বাংলা বলতে বোঝানো হতো পশ্চিম বাংলা, কলকাতাকে। কলকাতার বাবু সমাজই ছিল বাংলা, এবং তাদের রেনেসাটাই হয়ে গেছে বাংলার রেনেসা, এরকম টাইপের। সেই রেনেসার মধ্যে আপনার মুসলমান সমাজ ছিল না, নিম্নবর্গের হিন্দুরা ছিল না। এখন তার মানে আমি বলছি যে এই যে যাদেরকে ধারাবাহিকভাবে অবজ্ঞা করা হয়েছে, তাদের আপনার এত বড় বড় ইতিহাস তারা সংগঠিত করেছে। তো সেই জনগণকে যদি আপনি বলেন নিষ্ফলা মাঠের কৃষক, তাহলে তো বাংলাদেশের, এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা এই ধরনের কথাগুলো বলেন, আমি নাম বলবো না, কিন্তু আপনারা প্রবণতাগুলো চিনতে পারবেন, এই সমস্ত লেখক বুদ্ধিজীবীদেরকে আপনারা বয়কট করবেন। এবং মনে রাখবেন যে বয়কট কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলন। আপনার অধিকার আছে, যদি আপনার পক্ষে কেউ কথা না বলে, যদি আমরা সমাজে বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক যাই বলেন, তারা কিভাবে হয়? মানুষ যদি তাদেরকে সেলিব্রেট না করে, তারা তো শিল্পী, সাহিত্যিক কিংবা পাবলিক ফিগার হতে পারবেন না। তা আপনি মানুষের কাছ থেকে মানে স্বীকৃতি নিয়ে আপনি বড় হবেন, কিন্তু আপনি মানুষের বিরুদ্ধে থাকবেন। আপনি মানুষকে, জনগণকে বলবেন যে জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে ব্যর্থ, কিংবা আপনি বলবেন যে নিষ্ফলা মাঠের কৃষক। বাংলাদেশের জনগণকে বলবেন নিষ্ফলা মাঠের কৃষক। যে জনগণ এখানে বাংলাদেশ ইতিহাসে বারবার বাম্পার ফলন ঘটিয়েছে, তাদেরকে আপনি বলবেন নিষ্ফলা মাঠের কৃষক। আপনারা দেখেছেন হয়তো সাম্প্রতিক সময়ে যারা, এবং খেয়াল রাখবেন যারা এখানে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক, আমি একটা ইঙ্গিত দিলাম, তাদেরকে সবসময় সন্দেহ করবেন। এখানে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক নামে যারা লেখালেখি করে, তাদেরকে সন্দেহ করবেন। তারা দেখবেন লিখেছে যে নেপাল পারলো, আমরা পারলাম না। এটা তারা, এটা হলো আরেক ধরনের রুদালিপনা, যে নেপাল পেরেছে, আমরা পারিনি। কোথায় নেপাল, কোথায় আমরা? দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতির মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য। এবং এই যে নেপাল পারলো, আমরা পারলাম না, এই ধরনের যত লেখা আছে, সে লেখার মধ্যে আপনি তন্ন তন্ন করেও একটা কথা খুঁজে পাবেন না। সেটা হচ্ছে যে নেপালের পার্লামেন্টে, যেটা নিম্নকক্ষ, সেই পার্লামেন্টের 40% আসন, মোট আসনের 40% আসন পিআর পদ্ধতিতে বন্টন করা হয়। তো এখন নির্বাচনের আগে যখন কোনো দল আমাদের দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানালো, তখন আপনারা বললেন যে মৌলবাদী, সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল ইত্যাদি। কিন্তু ওদিকে আবার নেপাল পারলো, আমরা পারলাম না। এই যে চেরি পিকিং ইতিহাস নিয়ে, তো নেপাল পারলো, আমরা পারলাম না, এগুলো আপনারা বলেন। এখন যে নেপালের 3-4 মাসের সরকার, বালেন্দ্র শাহ সরকার, সেই পাড়া সরকার, মানে যাদেরকে আপনারা বলেছেন যে তারা পেরেছে, সেই সরকারের বিরুদ্ধে জেনজিরা যে আন্দোলন করছে, এই খবরটাকে আপনাদেরকে এই বুদ্ধিজীবী লেখকরা পত্রিকায় রুদালিপনা করে আপনাদেরকে জানিয়েছে? তারা কিন্তু এটা জানায়নি, জানাবে না। কারণ ওটা তারা বলবে না যতক্ষণ তারা বলবে, মানে যেটাতে দেখানো যায় যে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্ব বা তরুণ নেতৃত্ব, তাদেরকে যেখানে যেখানে ছোট করা যায় সেটুকুই তাদের এজেন্ডা। নেপাল কিন্তু তাদের বিষয় না, তাদের বিষয় হচ্ছে বাংলাদেশ। ফলে এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং তারা পত্রিকায় লিখে বলছেন আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি। আমি এই যে আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি, এটা লিখে সার্চ দিবেন, তাহলে দেখবেন যে লেখকের নামটা আসে তাকে আপনারা বয়কট করবেন। আমরাই কিন্তু তাদেরকে লেখক বানিয়েছি, তাদেরকে সেলিব্রিটি বানিয়েছি। সুতরাং তাদেরকে এখন বয়কট করার সময় এসেছে। এবং সারা পৃথিবীতে বয়কট একটা খুব গণতান্ত্রিক আন্দোলন। যে আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি, আপনারা এখানে যারা আছেন, আপনারা বলেন তো আপনাদের কারোর কাছে কি এতটুকু মনে হয় যে আওয়ামী লীগ টক অফ দ্য কান্ট্রি? কোথাও আপনারা শুনেছেন সারা বাংলাদেশের মানুষ তার চায়ের দোকানে, হাটে ঘাটে, মাঠে সবখানে নাকি আওয়ামী লীগ নিয়ে আলোচনা হচ্ছে, আওয়ামী লীগ নাকি টক অফ দ্য কান্ট্রি? আওয়ামী লীগ আসলে তার মানে মাইন্ড অফ দ্য কান্ট্রি, মানে তার মনের মধ্যে আওয়ামী লীগ। এখন সে এটা আসলে লিখে জানাচ্ছে পত্রিকায়। তাদের সুবিধাটা হচ্ছে বড় বড় পত্রিকা হাউস তাদের পক্ষে আছে। তো এই যে ব্যর্থ আবার এই যে আপনার ষড়যন্ত্র, এই দুটো কিন্তু একই, তাদের মধ্যে একটা স্ট্রাকচারাল ইউনিটি আছে। আওয়ামী ন্যারেটিভ এবং বাম ন্যারেটিভ কিন্তু একই, ঠিক আছে? বামপন্থীদের এখানে সংকটটা খুব গভীর, তারা এটা মানতে চায় না। তারা ভাবে আমাদেরকে তারা সারাক্ষণ মৌলবাদী, সাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু বাংলাদেশে বাম প্রতিক্রিয়াশীলতার মতো এত ভয়ঙ্কর গভীর প্রতিক্রিয়াশীলতা আর নাই। তারা আপনার দেখবেন যে ধরেন বদরুদ্দিন উমর, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, খাটো করার বিষয় নেই, কারণ আমাদের মতো দেশে যারা এরকম বড় ফিগার তাদেরকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে, কিন্তু সমালোচনাটা করতে হবে। বদরুদ্দিন উমর, ওই যে তাদের যারা পিআর গ্রুপ, বদরুদ্দিন উমরের যারা কাছের লোকজন, তারা যেখানে বদরুদ্দিন উমরকে মাথায় তোলা দরকার, সেখানে সেই সময় তারা বলবেন যে বদরুদ্দিন উমর গণঅভ্যুত্থানে আগে বলেছেন যে এই গণঅভ্যুত্থান হচ্ছে সবচেয়ে তীব্র, সবচেয়ে ব্যাপক। হ্যাঁ, এই কথা তিনি বলেছেন যে বাংলাদেশে গত 70 বছর যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে তার মধ্যে সবচেয়ে তীব্র, সবচেয়ে ব্যাপক গণঅভ্যুত্থান হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান। এটা বদরুদ্দিন উমর পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে গণঅভ্যুত্থানে আগেই বলেছেন, 5-6 দিন আগে।
এই একই বদরুদ্দিন উমর গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় 17 জুলাই প্রেস ক্লাবে বলেছেন যে, কি বলেছেন খেয়াল করবেন, 1 বছরের মাথায় বলছেন যে বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান ঘটে নাই, বাংলাদেশে কোনো গণ আন্দোলনও হয় নাই জুলাই মাসে। তাহলে কি হয়েছে? গণ আন্দোলন করতে না পারার উৎসারিত যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে তৈরি হয় একটা পরিস্থিতি হচ্ছে জুলাই। এখন বুঝেন, যে লোকটা বলেছে, আমি এটা খুবই অনেকভাবে ভাবার চেষ্টা করেছি যে কেন এটা, যে লোক গণঅভ্যুত্থানের আগে বললেন যেটা সবচেয়ে ব্যাপক গণঅভ্যুত্থান, সেই একই ব্যক্তি গণঅভ্যুত্থানে 1 বছরের মাথায় কেন বলছেন যেটা তো গণঅভ্যুত্থান না, অবশ্যই এটা গণ আন্দোলনও না, মানে গণ আন্দোলনের স্বীকৃতি উনি দিবেন না, গণ আন্দোলন না, তাহলে এটা কি? এটা হচ্ছে গণ আন্দোলন না করতে পারার ক্ষোভ থেকে তৈরি হওয়া একটা পরিস্থিতি মাত্র। এই জায়গায় উনি কেন গেলেন? এটা গেলেন তার কারণ হচ্ছে, গণঅভ্যুত্থানের আগে তো বোঝা যায় না এটার নেতৃত্বটা কারা। আপনি দেখবেন বাংলাদেশের আন্দোলনগুলো, 69 গণঅভ্যুত্থান, 90 গণঅভ্যুত্থান, এগুলো একটা গ্রামার আছে। গ্রামারটা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো থাকে এবং যে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো, মানে যারা রাজনৈতিক, যেমন ধরেন এখনকার যেমন ছাত্র দল, শিবির, এই ধরনের যারা রাজনৈতিক ছাত্র সংগঠন, তাদের একটা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ হয়। এভাবেই 69 ঘটেছে, এভাবেই 90 ঘটেছে। এবং ওইটা খুব মহান ব্যাপার, অবশ্যই মহান আমাদের ইতিহাস, কিন্তু বামপন্থীদের কাছে এটা মহান কেন? কারণ ওই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদগুলোর মধ্যে বামপন্থী ছাত্র নেতারা ছিল। এখন জুলাই গণঅভ্যুত্থানের আগে বোঝা যায় না, পরে বোঝা গেছে যে সর্বনাশ হয়ে গেছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে তো বামপন্থীরা নাই, তাহলে তো এটাকে আর গণঅভ্যুত্থান বলা যাবে না। তাহলে এখন এটা কি হবে? এটা হবে গণ আন্দোলন করতে না পারার একটা পরিস্থিতি। এই জায়গায় এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা কিন্তু তাদেরকেই মানে ছোট করছে, আমাদেরকে মানে জুলাই গণঅভ্যুত্থানে এতে কিছুই হচ্ছে না। এই যে ধরেন আর্ট কালচার, আমরা তো মৌলবাদী সাম্প্রদায়িক, আমরা আর্ট কালচার বুঝি না। আর্ট কালচারের হচ্ছে উত্তরাধিকার সূত্রে সবসময় বামপন্থীরা বোঝেন। এখন এই যে একটা কার্টুন নিয়ে ইদানিং বিতর্ক হয়েছে, আপনি দেখবেন যে লক্ষ্যবস্তু কারা, টার্গেট কারা, সরকারে কে আর টার্গেট কে। ঠিক আছে, পুরো 17 বছর তারা একই কাজ করেছে। আওয়ামী লীগকে তারা টার্গেট করে না, তারা টার্গেট করেছে বিএনপি এবং জামায়াত ইসলামীকে। এখনো তাদের টার্গেট কিন্তু এই যে সনদ বাস্তবায়ন করছে না বিএনপি, গণভোট বাস্তবায়ন করছে না বিএনপি, সংস্কার বাস্তবায়ন করছে না বিএনপি, কিন্তু টার্গেট হচ্ছে নাহিদ ইসলাম, টার্গেট হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাইকে তারা বলছে যে JULIE, মানে জুলাই হলো মিথ্যা। এই যে জুলাইকে মিথ্যা বলছেন, এই আর্ট নিয়েও নাকি আমাকে মাথায় তুলে নৃত্য করতে হবে। আমি যদি সেটা না করি তাহলে আমি সাম্প্রদায়িক, আমি মৌলবাদী। এই বাম সিন্ডিকেটটা খুব খুব টক্সিক এবং খুব ডেঞ্জারাস আমি মনে করি বাংলাদেশের জন্য। এবং বাংলাদেশে আমি যেটা বললাম যে বাম প্রতিক্রিয়াশীলতার মতো এত বড় প্রতিক্রিয়াশীলতা আর নাই। এখন আমাদের দেখেন, আমাদেরকে সারাক্ষণ এরা বলতেছে এরা সাম্প্রদায়িক মৌলবাদী ডানপন্থার উত্থান ঘটেছে, কিন্তু বাংলাদেশে গণঅভ্যুত্থানটা ঘটেছে একটা উগ্র ডানপন্থার বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে একটা সেকুলার উগ্র ডানপন্থার বিরুদ্ধে, আওয়ামী লীগ এবং আওয়ামী বাম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এটা ঘটেছে। এবং এরপরে বাংলাদেশের মধ্যমপন্থা রাজনীতি ফেরত এসেছে, কারণ ক্ষমতায় কারা? বিএনপি দলটা কি ডানপন্থী দল? তার উগ্র ডানপন্থার উত্থান হলো কিভাবে? এখন তারা কি চায়? তারা চায় যে আওয়ামী লীগের মতো, তাদের একটাই মাথা ব্যথা, আমি আপনাদেরকে বলি, ইসলামপন্থী দলগুলো কেন রাজনীতির ময়দানে ফেরত এসেছে, এই দুঃখে তারা রাতের ঘুম হয় না। এখন তারা চায় আসলে আওয়ামী লীগ আমলের মতো ইসলামপন্থী দলগুলোকে ওইভাবেই জঙ্গি বানিয়ে মারা হোক, আয়না করে নেওয়া হোক, তাদেরকে রাজনীতির বাইরে রাখা হোক, ঠিক আছে, তারা ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা চায়। এখন যখন গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক স্পেসটা ওপেন হয়েছে, গণতান্ত্রিক স্পেসটা ওপেন হয়েছে, তখন স্বাভাবিকভাবে ইসলামপন্থী দলগুলো এখানে এসে রাজনীতি করবে, এটাই তো খুব স্বাভাবিক। আপনি তাদের রাজনীতি বিরোধিতা করেন, কিন্তু তাদের রাজনীতির অধিকারের পক্ষে থাকতে হবে। এখন তারা যে এসেছে এবং বড় আকারে এসেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, যে তারা কেন আসলো। এখন তারা আসছে, ভাই আপনারা এত বড় প্রগতিশীল, এত বড় আপনার বাংলাদেশের ব্যাপারে মতামত রাখার ঠিকাদার, আপনি দেখবেন যে জুলাই সনদ, গণভোট, সংস্কার, এগুলোর তারা পক্ষে না, তারা বিপক্ষে, কিন্তু তারা প্রগতিশীল। অদ্ভুত প্রগতিশীলতা কিন্তু এটা। জুলাই সনদ যেটা, এটা তো আমি তো এটা আমার মাথার মধ্যে স্ক্যান করা, মঞ্জু ভাই আছেন এখানে, এই জুলাই সনদের একটা কোনো জিনিস আপনি দেখাতে পারবেন যেটার মধ্যে ফ্যাসিস্ট এলিমেন্ট আছে, যেটার মধ্যে আপনার কি বলে ডানপন্থী জিনিস আছে, কোটানকোট ডানপন্থী? এটা পুরোটাই একটা গণতান্ত্রিক ডকুমেন্ট, পুরোটাই একটা পৃথিবীর স্ট্যান্ডার্ডে যে ধরনের লিবারেল ডেমোক্রেটিক রাষ্ট্র আমরা দেখে থাকি, সেই ধরনের ডেমোক্রেটিক রাষ্ট্রের একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টের পক্ষ তারা নিচ্ছে না, তারা না নিয়ে বলছে বাংলাদেশে ডানপন্থার উত্থান ঘটেছে। তো ইসলামপন্থী দলগুলো তো সবাই তো সমস্যার এটা পক্ষ নিয়েছে, আপনাদের নিতে বাঁধলো কোথায়? তাদের নিতে বেঁধেছে এই জায়গায় যে যেহেতু ইসলামপন্থী দলগুলো এটা পক্ষ নিয়েছে, তাহলে আমরা এটা পক্ষ নেব না। এরকম কুপমণ্ডুকতা, এরকম হীনমন্যতা দিয়ে তারা হচ্ছে দাবি করতে চায় যে তারাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড। ঠিক আছে, আমি মনে করি যে তার অনেকে পাকে চক্রে অংশ নিয়েছে, অংশ না নিয়ে উপায় ছিল না। ওইটা আমাদের গ্রামের ভাষায় বলা হয় যে চালান থাকতো না। যদি তারা অংশ না নিত, শেষ দিকে না নামতো, তাহলে তাদের চালান থাকতো না। এই চালানটা রাখার জন্য অনেকে অংশ নিয়েছে।
এখন নেওয়ার পরে তারা যখন দেখেছে যে আসলে তাদের কাছে আর মাপবরিটা নাই বাংলাদেশে, আওয়ামী লীগ আমলে কিন্তু তারা প্রিভিলেজ ছিল। এমনকি যারা শেখ হাসিনার সমালোচনা করত, তাদের যদি ট্রেনের চাকায় যদি আঙুল কেটে যেত, শেখ হাসিনা তাদের জন্য হাসপাতালের সবচেয়ে ভিআইপি রুমটা তাদের জন্য ফোন দিয়ে ম্যানেজ করে দিতেন। এই সম্পর্কটা বুঝতে হবে যে তারা এমনকি যারা সমালোচক, তারাও কেন আওয়ামী লীগ তাদেরকে কেন রাখতো, কারণ আওয়ামী লীগ দেখাতো যে হ্যাঁ এই ধরনের সমালোচনা থাকুক একটু সমাজ। কিন্তু এখন যখন তারা দেখতে পাচ্ছে যে তাদের আর ওই মানে বাংলাদেশ আর তাদের অপেক্ষায় নাই, বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর, এই তখনই তাদের মধ্যে এই হীনমন্যতা, এই প্রতিক্রিয়াশীলতাগুলো হাজির হয়েছে। আমি আমার বক্তব্য শেষ করবো, যেহেতু আরো অনেক বক্তা আছেন। লাস্ট একটা কথা শুধু বলি, আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে আপনারা অনেক কথা শুনছেন, এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, কি গাল ভরা নাম, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। যারা এই কথাগুলো বাংলাদেশে বলেন, আমি এখানে মানে একেবারে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, তারা বিষয়গুলো বুঝেন না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের নামে যে আলোচনাটা বাংলাদেশে আনা হয়েছে, খুবই সুপরিকল্পিতভাবে আনা হয়েছে, এটা আসলে ডিনায়াল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন না। ট্রুথ মানে আপনি ট্রুথ স্বীকার করেছেন, আমাকে বলতেছেন রিকনসিলিয়েশন করতে। আওয়ামী লীগ ট্রুথ স্বীকার করেছে, আওয়ামী লীগ বলে জুলাই হলো জুলাইকে তারা ঝুলিয়ে দেবে, আর আমাকে বলতে হবে আমি এখন কুচকাওয়াজ করতে করতে ভারতের দিল্লিতে শেখ হাসিনার কাছে যাবো এবং বলবো যে আপনাকে ছাড়া হচ্ছে না, আসেন রিকনসাইল করি। এভাবে হয় কোথাও? সাউথ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এভাবে হয়েছে। যে পার্টি, যে সেটলার কলোনিয়াল পার্টিটা ওখানে এই ম্যাসাকার করেছে, ন্যাশনাল পার্টি নাম, সেই পার্টিকে বিলুপ্ত হতে হয়েছে। ন্যাশনাল পার্টি 1997 সালে বিলুপ্ত হয়ে গেছে। 2005 সালে নিউ ন্যাশনাল পার্টি নামে এটা আবারও মানে কার্যক্রম শুরু করেছিল, সেটাও 2005 সালে বিলুপ্ত হয়ে গেছে। মানে ওই সমাজ রিকনসাইল করেছে কাদের? সাদাদের রিকনসাইল করেছে, কারণ এত মানুষকে তো ফেলে দেওয়া যাবে না। কিন্তু ওই পার্টি কিন্তু রাজনীতি করতে পারে নাই বা ওই সাউথ আফ্রিকার। এখন আপনি সেই ইতিহাসকে এখানে চেরি পিকিং করে এনে বলতেছেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। এবং আমি বললাম যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নামে যে আলোচনাটা হচ্ছে, এটা আসলে ডিনায়াল অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এবং আরেক মানে ডিনায়াল মানে তারা এটা ডিনাই করতেছে, দেখাচ্ছে, বারবার ডিনাই করছে, অস্বীকার করছে জুলাই গণঅভ্যুত্থান হয় নাই, ওই মার্কিন কোনো এজেন্ট বিরাট এক ছাদের থেকে গুলি করে আমাদের ছাত্রদেরকে মেরেছে, পুলিশ গুলি করেনি, এগুলি তারা বলতে চাচ্ছে। এটা তো ডিনায়াল। এবং এই ডিনায়াল করার পরে তাদেরকে আমার রিহ্যাবিলিটেট করতে হবে, তাদেরকে মাথায় তুলে আমার নাচতে হবে, এটা তো তাদের বক্তব্য। এবং এই যে ফিরে আসা, এটা বলেই শেষ করব যে আপনারা সম্প্রতি একটা দেখেছেন, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, এই ধরনের পত্রিকায় এই ধরনের নিউজ করার ক্ষেত্রে তারা ভারতীয়দের বাইরে কাউকে কিন্তু পান না। এটা হচ্ছে একটা বিষয়। এবং সেখানে বলা হলো যে শেখ হাসিনা ফিরে আসবে ডিসেম্বরে। তো ডিসেম্বর আমরা শোনার পর আমরা বললাম যে ডিসেম্বর আত্মসমর্পণের জন্য খুব ভালো মাস। কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনার জীবন এতটাই অভিশপ্ত যে তার কপালে ওই আত্মসমর্পণটুকু জুটবে না। কেন আত্মসমর্পণ জুটবে না? আত্মসমর্পণের মধ্যে কিন্তু একটা সম্মান আছে, যে দুইটা পক্ষ এটাও একটা রিকনসিলিয়েশনের মডেল, যে আপনি দুইটা পক্ষ নিজেদের মধ্যে বোঝাপড়া করে এক পক্ষ আত্মসমর্পণ করলো, এবং তাদেরকে আপনি আত্মসমর্পণ করার পরে যতটুকু কোড অফ কন্ডাক্ট অনুযায়ী যতটুকু অধিকার এবং সম্মান তাদের পাওয়ার কথা তাদেরকে আপনি দেবেন। কিন্তু শেখ হাসিনার কপালে কিন্তু আত্মসমর্পণও জুটবে না, কারণ শেখ হাসিনা স্বাধীনভাবে আত্মসমর্পণ করার মতো জায়গাই নাই। শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে ভারত হস্তান্তর করবে, হ্যান্ড ওভার করবে। এখানে কোনো সারেন্ডারের বিষয় নেই, এটা সারেন্ডার না, এটা হ্যান্ড ওভারের বিষয়। ভারত হ্যান্ড ওভার করবে, আমরা তাকে রিসিভ করবো, এবং তার সাজা যেটা হয়েছে সেই সাজা অনুযায়ী তার শাস্তি হবে। শেখ হাসিনার যদি সাহস থাকে তাহলে এই সাজা এসে বাংলাদেশে ফেস করুক, আমরা এটা চাই। আমাদেরকে এই ভয় দেখায় লাভ নাই। শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিল তখনও আমরা তার চোখে চোখ রেখে কথা বলেছি। মঞ্জু ভাই সাক্ষী, আমরা এক মিছিলে ছিলাম 19 জুলাই, আগামীকালকে 19 জুলাই হবে। আমাদের মিছিলে তাজুল ভাই, মঞ্জু ভাই, আমি, হাসনাত কাইয়ুম, ফুয়াদ ভাই, এবং এখন যিনি বিএনপি সরকারের ছোট ইনু, জুনায়েদ সাকি, আমরা সবাই এক মিছিলে ছিলাম। ঠিক আছে? ছোট ইনু কেন? এটা কারণ এটা স্বাভাবিকভাবে, আমি তাকে ছোট করছি না। উনি মানে ছোট ইনু কেন? কারণ ইনু সাহেব মন্ত্রী ছিলেন, উনি প্রতিমন্ত্রী, কারণ উনি ছোট ইনু, স্বাভাবিক। উনি মন্ত্রী হলে আমরা ওনাকে বলবো সমান ইনু, উনি তো প্রতিমন্ত্রী, কিছু করার নাই। উনি দেখবেন যে নির্বাচনের আগে আমরাই বলেছি সংবিধান সংস্কার পরিষদের কথা, এবং ওনার কাভার ফটোর মধ্যে এখনো সংবিধান সংস্কার পরিষদ জিনিসটা আছে। কিন্তু এখন সরকারে যাওয়ার পরে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই মানে উনি বোঝান বিএনপি রাজি হয় না। এটা হচ্ছে এখন এই যে যারা বিএনপির চেয়ে বেশি বড় বিএনপি হয়ে যেতে চান, কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপি আপনাদেরকে ইনু বা মেননের মর্যাদাটুকুও দিচ্ছে না। কারণ ইনু আর মেনন তো একটা বড় ইতিহাসের মধ্যে দিয়ে এসেছে। সাকিব ভাই, ইনু আর মেননের অন্তত একটা বড় ইতিহাস আছে 71 সালে, 69-এ। আপনি কোনো বড় ইতিহাসের অংশ না, আপনি বেনিফিশিয়ারি। আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি 5 অগাস্টে শেখ হাসিনা পতনের আগে আর্মির গাড়িতে উঠেছেন, ক্যান্টনমেন্টে গেছেন। এটা বাংলাদেশের জনগণ মনে রেখেছে। ঠিক আছে? ফলে শেষ কথা হলো, শেখ হাসিনা অং সান সূচি না, শেখ হাসিনা অং সান সূচি না যে তিনি ফিরে আসবেন। রয়টার্সেরই এটা দেখেন, যারা বড় বড় স্বৈরাচার থাকে তারা তাদের যখন পতন ঘটে, পত্রিকাগুলো তাদের নিয়ে কি নিউজ করে?
যে এক সময়ের মহাপরাক্রমশালী স্বৈরাচার আজকে অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটাচ্ছে, এইটা থাকে নিউজের প্যাটার্ন। এদিকে এখন আলোচনা হচ্ছে শেখ হাসিনা কবে ফিরে আসবে, যেন শেখ হাসিনা অং সান সুচি কিংবা শেখ হাসিনা দালাই লামা। শেখ হাসিনা অং সান সুচিও না, শেখ হাসিনা দালাই লামাও না। শেখ হাসিনা হচ্ছেন এই 21 শতকের ইতিহাসে সারা পৃথিবীতে যত ফ্যাসিস্ট, যত মাফিয়া ছিলেন তাদের মধ্যে নিকৃষ্টতম ফ্যাসিস্ট এবং মাফিয়া। এবং তার ওই যে মুসলমানের সন্তান তো তিনি, তাহাজ্জুদের নামাজ নাকি পড়তেন, তার জানাজা পর্যন্ত হবে না, আপনারা দেখবেন তার জানাজা হবে না এবং তার লাশ ভারত পানিতে ভাসিয়ে দেবে। যদি এর অন্যথায় হয় আমি প্রকাশ্যে মাফ চেয়ে এবং কথা বলা বন্ধ করে দেবো। এই যে সাংবাদিক ভাইরা আছেন এটা ক্যাপশন করে দেন যে শেখ হাসিনা যদি জানাজা পায় বাংলাদেশে হোক ভারতে হোক, ভারতে তো মুসলমানদের গরুই খেতে দেয় না, শেখ হাসিনাকে জানাজা পড়তে দেবে কিভাবে? শেখ হাসিনা যদি জানাজা পায় তাহলে আমি কথা বলা বন্ধ করে দেবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।